My dear students, viewers, listeners, learners, Assalamu alaikum. Today we will discuss about parts of speech. You know, parts of speech is called the mother of English. Without learning, without understanding well parts of speech, you could not learn English, you could not write English well. So, parts of speech is very necessary for the students, not only for you but for all kinds of people if you want to learn English well. Parts of speech. সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। সেন্টেন্সের পার্টস অফ স্পিচ, সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। একটা সেন্টেন্সের মধ্যে যতগুলি ওয়ার্ড থাকবে সবগুলো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। আউট অফ পার্টস অফ স্পিচ দেয়ার ইজ নো ওয়ার্ড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আরেকটা সংজ্ঞা তুমি বলতে পারো, ইংরেজি ভাষায় যতগুলি ওয়ার্ড আছে অর্থের ব্যবহার ও কাজ অনুসারে উহাদিগকে মোট 8 শ্রেণীতে ভাগ করা হয়েছে। উহাদের এক একটি শ্রেণীকে পার্টস অফ স্পিচ বলে। ইংরেজি ভাষায় যতগুলি ওয়ার্ড আছে অর্থের ব্যবহার ও কাজ অনুসারে উহাদের এক একটিকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে আউট অফ পার্টস অফ স্পিচ দেয়ার ইজ নো ওয়ার্ড ইন ইংলিশ। 10 কোটি ওয়ার্ডও যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকে, একটা না একটা পার্টস অফ স্পিচে ওই ওয়ার্ডগুলি পড়বেই। অর্থাৎ আউট অফ পার্টস অফ স্পিচ দেয়ার ইজ নো ওয়ার্ড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। 1 নাম্বার নাউন। নাউন, এখন নাউন জিনিসটা কি? তোমরা সাধারণত অনেক সময় বড় কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম বুঝালেই নাউন হয়। আমার হাতে যে কলমটা আছে এটা নাউন। আমার পা থেকে মাথা পর্যন্ত পুরো বডিটা যখন একটা মানুষ বুঝাবে তখন একটা নাউন। আর পার্টস অফ দ্য বডি যখন আমরা ভাগ করব তখন এক এক রকমের নাউন। আমরা কত জিনিস দৈনন্দিন জীবনে ব্যবহার করি, প্রত্যেকটা নাউন। নাউনের কোনো অভাব নেই, তবে নাউনের ভিতরে ঢুকতে হবে তোমাকে। কিভাবে ভিতরে ঢুকবা? অর্থাৎ নাউন কিভাবে ইউজ হয়। কোনো সময় নাউন দেখবে যে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, আবার অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, আবার সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। যেমন রিডিং ইজ মাই হবি। রিডিং ইজ মাই হবি, ড্রয়িং ইজ মাই হবি। রিডিং ইজ মাই হবি। রিডিং, এটাকে জিরান্ড বলা হয়। জিরান্ড আরেকটা চ্যাপ্টার আছে। আমি যখন বারবেলস নিয়ে ক্লাস নেব তোমাদেরকে, আমি আগেই বলছিলাম কিছু জিনিস আছে ইংরেজি শিখতে হলে সেগুলি সিলেবাসে না থাকলেও তোমাকে পড়তে হবে। ওই যে মাংস রান্নার মতো যেটা বলছিলাম। তাহলে এটা এখন এখানে নাউনের কাজ করছে রিডিং। রিডিং ইজ মাই হবি, মাই হবি ইজ রিডিং। আবার যদি উল্টায় বলো অবজেক্ট হিসেবে ব্যবহার হলো, এখানে নাউনের কাজ করছে, নাউন হিসেবে ব্যবহার হলো। তাহলে আমরা বুঝলাম যে কোনো জিনিসই নাউন। 2 নাম্বার আসো প্রোনাউন। প্রোনাউন, দুই নম্বর আসো প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউন নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড বসে তাদেরকে প্রোনাউন বলে। তো তোমরা সাধারণত উদাহরণ পড়ো, হি, সি, উই, আই, এরকম করে তোমরা প্রোনাউন বলো, কিন্তু বিস্তর প্রোনাউন আছে। তো এখন প্রোনাউনকে বিস্তারিত জানতে হলে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত রূপটা তুলে ধরছি। আমি আগে বলছি ক্লাস 10-এ সাধারণত উই ডোন্ট টিচ দ্য পার্টস অফ স্পিচ, নাম্বার, জেন্ডার, পার্সন, এগুলি আর সাধারণত ক্লাস 10-এ পড়ানো হয় না। এখন আমি যেহেতু 11টা আইটেম করাবো সেই জন্য একটা আইটেম আলোচনা করতেছি। এগুলোর মধ্যেও যেগুলি ইম্পর্টেন্ট আইটেম থাকবে পার্টস অফ স্পিচের মধ্যে, ওগুলো উইল ডিসকাস নেক্সট। প্রোনাউন তাহলে নাউনের পরিবর্তে বসে। করিম ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, দে আর গোয়িং টু স্কুল, উই আর গোয়িং টু স্কুল, উই, মি, এই জাতীয় বিস্তর প্রোনাউন আছে। দিস, দ্যাট, দোজ, হোয়ার, হাউ, হুইচ, হোয়েন, এগুলি সব প্রোনাউন। তাহলে তোমরা প্রোনাউন সম্পর্কে আই থিঙ্ক তোমরা বুঝতে পারলাম। তাহলে প্রোনাউন যদি আমরা শেষ করি, এবার 3 নম্বরে আসবে অ্যাডজেক্টিভ বলবা না, অ্যাডজেক্টিভ বলবা। নাম্বার 3 অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, এটার প্রোনাউন্স হবে, উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ।
অ্যাডজেক্টিভ দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। দোষ গুণ নাউন বা প্রনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। তাহলে দোষ কি? রহিম ইজ এ গুড বয়। রহিম ইজ এ গুড বয়, রহিম ভালো ছেলে। রহিম ইজ ব্যাড বয়, রহিম খারাপ ছেলে। তাহলে দোষ গুণ হলো পরিমাণ। রহিম ইজ হাফ কেজি রাইস, রহিম আধা কেজি ছেলের ভাত খায়। তাহলে এটা হলো পরিমাণ। সংখ্যা, রহিম হ্যাজ 10 ফ্যান্স। রহিমের কাছে 10টা কলম আছে। রহিমের কাছে কয়টা কলম আছে? 10টা কলম আছে। তাহলে এটা হলো সংখ্যা। পরিমাণ পাইলাম, সংখ্যা পাইলাম, দোষ গুণ পাইলাম। অবস্থা, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ রহিম নাও? ফর এক্সাম্পল, রহিম ইজ ইল অর সিক অর আনওয়েল। আমি খবর নিলাম, কিন্তু রহিমের অবস্থা এখন কেমন? তোমরা ক্লাসে অনেক সময় কোনো ছাত্র অ্যাবসেন্ট থাকলে বা অসুস্থ থাকলে, ভালো ছাত্র সুপরিচিত থাকলে অনেক সময় স্যার ম্যাডামেরা জিজ্ঞেস করে এ কেন আসতেছে না কেন, তখন তোমরা উত্তর দাও যে স্যার সে অসুস্থ। তাহলে তখন জিজ্ঞাসা করে ম্যাডাম তার অবস্থা এখন কেমন। তাহলে এই যে অবস্থা, তাহলে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করলে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে অ্যাডজেক্টিভ। এখন আসো ভার্ব। আগে বলছি পার্টস অফ স্পিচ ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ। মাদার অফ ইংলিশ। তাহলে ভার্ব, ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়া, ক্রিয়া মানে ভার্ব। ভার্ব ছাড়া, উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক সেন্টেন্স। ভার্ব ইজ এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স। একটা বাক্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্ব। ভার্ব দাও নেই, তুমি সেটা সেন্টেন্স হবে না। যেমন আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আই দ্য ওয়ার্ক। You see, there is no verb in this sentence. I do the work, আমি কাজটা করি। সেন্টেন্স হলো I do, আমি করি, কি করি, দ্যাটস নট এ ম্যাটার। ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, অর্ডার দেওয়া হলো তোমাকে। আই ডু দ্য ওয়ার্ক হয়তো এখানে ডু নাই, ডু না থাকাতে আই দ্য ওয়ার্ক, আমি কাজটা। সুতরাং আমি কাজটা, ইট ইজ নট সেন্টেন্স, ইট ইজ ডেড সেন্টেন্স। সো ইউ সি, উইদাউট ভার্ব উই ক্যান নট মেক সেন্টেন্স। নো ওয়ান ক্যান মেক সেন্টেন্স উইদাউট ভার্ব। বুঝতে চেষ্টা করবা, ভার্ব অনেক সময় নাউন হিসাবে ব্যবহার হয়, আবার নাউন ভার্ব হিসাবে ব্যবহার হয়, আবার ভার্ব অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হয়, অ্যাডভার্ব নাউন হিসাবে ব্যবহার হয়, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়। মানে যেখানে যেরকম ব্যবহার করা হয়, যেভাবে ব্যবহার করা হয়। তাহলে ভার্ব অতি গুরুত্বপূর্ণ। আমরা ভার্বের প্রকারভেদ করবো একটা ক্লাসে। বেসিক ধারণাগুলো আমি তোমাদেরকে দেবো, না হলে ওই 11টা আইটেম করানোর সময় 11টা আমি তোমাদেরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। তারপরে আসো অ্যাডভার্ব। অ্যাডভার্ব এমন একটা জিনিস, অ্যাডভার্ব অনেক সময় তোমরা কি করো, স্লোলি, কুইকলি, ফার্স্ট, এটাই হলো যে মনে হয় অ্যাডভার্ব। ফার্স্ট, যেমন পিএসটি, ফার্স্ট, পিএসটি ফার্স্ট, তুমি এইটা আস্তে আস্তে বলবা ফার্স্ট। এটা জোরে বা অন্যভাবে উচ্চারণ করা যাবে না। কিন্তু এফএসটি, ফার্স্ট, এটার উচ্চারণ করতে হবে ফার্স্ট, দ্রুত উচ্চারণ করতে হবে। বাংলা অর্থ, এটার মিনিংও দ্রুত, তাড়াতাড়ি। তারপরে হি ইজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস। একটা হলো ফার্স্ট, অতীত, গত, ফার্স্ট, পিএসটি ফার্স্ট। তারপরে এফএসটি, ফার্স্ট, দ্রুত। এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, কোনো সময় অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার হয়। যখন আমি আগে বলছি, যখন যেখানে যেরকমভাবে ব্যবহার হয়। তারপরে দেখবা যে ফার্স্ট, এটাও অ্যাডজেক্টিভ। সে আমাদের ক্লাসের ভালো ছেলে, প্রথম ছেলে, সবাই চেয়ে অনেক সময় ভালো, আমরা এটা বলি। অ্যাডভার্ব কাকে বলে এটা জানতে হবে। পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকারের মধ্যে নাউন প্রোনাউন বাদ দিলে আর থাকে 6 প্রকার। নাউন প্রোনাউন বাদ, আর বাকি 6 প্রকারকে কোয়ালিফাই করে। অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে, তাহলে নির্দেশ করে, দেখাই দিই। যেমন হি রান স্লোলি, তুমি হি রান স্লোলি,
তোমরা এটা বেশি ব্যবহার করো। স্লোলি, হি রান স্লোলি, তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে এই স্লোলিটা রানসকে কোয়ালিফাই করছে। সে কিভাবে দৌড়ায়? আস্তে আস্তে দৌড়ায়। এটা হলো যে অ্যাডভার্ব। তো আই অলওয়েজ গো টু স্কুল, I always go to school in time. এখানে তুমি কয়েকটা ওয়ার্ড ব্যবহার করতে পারো। ইন টাইম সময় মতো, টাইমলি সময় মতো, জাস্ট টাইম বলতে পারো, ইন টাইম বলতে পারো, টাইমলি বলতে পারো, অ্যাকুরেট টাইম বলতে পারো, মানে সঠিক সময়। তাইলে আই অলওয়েজ গো টু স্কুল ইন টাইম, এই দেখো এটাও অ্যাডভার্ব ইন টাইম, আর অলওয়েজ এটাও অ্যাডভার্ব। অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে, এখানে নির্দেশ করছে, অর্থাৎ অ্যাডভার্বকেও কোয়ালিফাই করবে। আমি আগে বলছি নাউন প্রোনাউন বাদ দিলে আর 6টা পার্টস অফ স্পিচ, এই 6টা পার্টস অফ স্পিচকে কোয়ালিফাই করবে যে এই সকল যে শব্দটা, ওই শব্দটাই হলো যে অ্যাডভার্ব। আমার মনে হয় তোমরা ক্লিয়ার। তাহলে অ্যাডভার্বের পরে প্রিপোজিশন। প্রিপোজিশন কি কাজে লাগে? প্রিপোজিশন না, যে সকল ওর নাউন বা প্রনাউনের পূর্বে বসিয়া, নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন। 6 নম্বরে দেখো, 6 নম্বরে প্রিপোজিশন POSITION প্রিপোজিশন। নাউন বা প্রনাউনের পূর্বে বসিয়া, নাউন বা প্রনাউনকে কি করে? নাউন বা প্রনাউনের পূর্বে বসিয়া নাউন বা প্রনাউনের সাথে সম্পর্ক স্থাপন করবে। ফর এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটা টেবিলের উপর। তুমি দেখো অন, এটা এখানে প্রিপোজিশন যদি অন যদি বাদ দাও তুমি, দা বুক নাউন, দা টেবলও নাউন, তাহলে দুইটার সাথে সম্পর্ক স্থাপন করে দিয়েছে। বইটা কোথায়? টেবিলের উপর। এখন তুমি যদি অন ব্যবহার না করো তাহলে হবে যে দা বুক ইজ দ্য টেবিল, বইটা হয় টেবিলটা, তাহলে সেন্টেন্স হচ্ছে না। তাহলে আমরা 8 প্রকার পার্টস অফ স্পিচ এই জন্যই ভাগ করছে, অর্থাৎ প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আমাদেরকে ব্যবহার করতে হবে ইংরেজি শিখতে হলে, ইংরেজি জানতে হলে, ইংরেজি লিখতে হলে। তাহলে এখন আমরা প্রিপোজিশন বুঝলাম, নাউন বা প্রনাউনের পূর্বে বসিয়া নাউন বা প্রনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় প্রিপোজিশন। তারপরে আসো কনজাংশন সংযোজক অব্যয়, যেটাকে বাংলায় বলা হয় সংযোজক অব্যয়। কনজাংশন CONJUNCTION কনজাংশন। তাহলে কনজাংশন সংযোজক অব্যয় দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাই দিয়ে, একত্র করে দিয়ে, যে সকল ওট মাঝখানে বসে দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাই দিয়ে, এই জন্য এটাকে কনজাংশন বলে। জোড়া লাগাই দিয়ে মানে একত্র করে দেয় দুইটা সেন্টেন্সকে। দুইটা সেন্টেন্স মনে করো আলাদা আলাদা ছিল, একত্র করে দিল। আমি জিজ্ঞাসা করলাম, রহিম গতকাল স্কুলে আসে নাই কেন? তো একজন ছাত্র উত্তর দিল, স্যার রহিম অসুস্থ ছিল, এই জন্য গতকাল স্কুলে আসে নাই। তাহলে রহিম ওয়াজ উইক বলবা নাকি অসুস্থ ইংরেজি? উইক না, ইল বলবা, সিক বলবা। ইল বলতে পারো, সিক বলতে পারো, তারপরে আনওয়েল বলতে পারো, আনওয়েল, সো অ্যান্ড সো দিতে পারো, অথবা সো দ্যাট দিতে পারো, সো দ্যাট হি কুড নট কাম টু স্কুল। He could not come to school. Rahim was ill. অথবা Rahim was sick, Rahim was unwell, so that he could not come to school.
রহিম অসুস্থ ছিল, এই জন্য স্কুলে আসতে পারে নাই। তাহলে দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাই দিছে। আরেকটা সেন্টেন্স দেখো তোমরা একেবারে ছোট, ডু অর ডাই। বাঁচলে বাঁচার মতো বাঁচো, মরলে মরার মতো মরো। তার মানে বাঁচতে তুমি মানুষের মতো, মানুষ যেহেতু তুমি শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষের মতো, যাতে মানুষে তোমাকে চেনে জানে সবাই। তারপরে আর ডাই, মরলে মরার মতো, তোমার মৃত্যুর পরে যাতে তোমাকে স্মরণ করে সবাই। স্মরণীয় বরণীয় অনেক মানুষ আছে আমাদের মাঝে, এই জন্য আমরা তাদেরকে স্মরণ করি, বরণ করি, গ্রহণ করি, শ্রদ্ধা করি, সম্মান করি, বিনম্র শ্রদ্ধা জানাই অনেক সময় আমরা। এই জন্য এটাকে ডু অর ডাই বলা হয়। তাহলে এটাও কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, যেহেতু একটা শব্দ দিয়ে অনেক সময় একটা সেন্টেন্স বোঝায়। হ্যাভ ইউ টেকেন রাইস, আমি জিজ্ঞাসা করলাম হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ, তুমি কি লাঞ্চ খেয়েছো? তারপরে তুমি বলে যে হ্যাঁ ইয়েস আই হ্যাভ টেকেন লাঞ্চ, বলা লাগে না, ইয়েস বলার পরেই বোঝা গেল যে তুমি ভাত খেয়েছো, তুমি লাঞ্চ করেছো, তুমি দুপুরের খাবার খেয়েছো। এই জন্য তাইলে দুইটা সেন্টেন্সকে একত্র করে দিই, যে সকল ওয়ার্ড এগুলোকে বলা হয় কনজাংশন। তারপরে আসো ইন্টারজেকশন। ইন্টারজেকশন হলো তোমার দুঃখ, ব্যথা, বেদনা, আনন্দ। তারপরে কক্সবাজার গেলা, খুব আনন্দ করলাম বন্ধুদের সাথে। আসার পরে কেউ যে আরেক বন্ধু জিজ্ঞাসা করলো কেমন করলি, উফ ওরে যা মজা করলাম। তারপরে আবার তুমি বাইরে যাচ্ছ, তোমার মুখ মলিন। তারপর তোমার বন্ধু জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তোমার মুখ মলিন কেন? ইন্টারজেকশন, তোমার মুখ মলিন কেন জিজ্ঞাসা করল। তাইলে তখন তুমি বললে যে ভাই আমার দাদা মারা গেছে, আমাকে যা আদর করতো, এভাবে তাকে বললাম। খুব আদর করতো আমাকে সারা ভাত খাইতো না, আর আমার খোঁজখবর বেশি নিত। অন্যদের খোঁজখবর যা নিত আমার সবচেয়ে বেশি নিত। এই জন্য আমার বেশি খারাপ লাগতেছে, হঠাৎ করে কেঁদে দিলাম। আবার খেলতে গেলা, দুই দলে খেলছো। তারপরে খেলতে 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 তোমরা ইন্টার স্কুলে অনেক সময় ফুটবল প্রতিযোগিতা হয়, ক্রিকেট প্রতিযোগিতা হয়, ক্রিকেট প্রতিযোগিতা একদম ফাইনালে পৌঁছে গেছো। তোমাদের তখন আর আনন্দের সীমা থাকবে না, বা যে কোনো প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করেছো, তোমার তখন আনন্দের সীমা থাকবে না। তখন তুমি একেবারে নেচে নেচে হেসে হেসে সবাইকে উত্তর দিবা, আমি জয়লাভ করেছি, আমি জিততে পেরেছি। অনেকজন অংশগ্রহণ করেছিল, ধরতে ধরতে আমি 10-এর মধ্যে চলে আসছি। মনে করো গানের প্রতিযোগিতা গেল চ্যানেল আইতে, ওখানে তুমি সেভাবে 10-এর মধ্যে চলে গেলা। 10-এর মধ্যে চলে যাওয়া মানে এটা বিরাট একটা কৃতিত্বের ব্যাপার। আবার যখন দুঃখ প্রকাশ করলাম, ওই যে এলাস আই এম আন্ডান, এলাস মাই গ্র্যান্ডফাদার ওয়াজ ডাইড, এবার বললা হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম, যেটাই বলো, হাউ নাইস ইউর শার্ট ইজ, উফ গায়ে হাত দিয়ে ধরে শার্টটা ধরে, তোমার শার্টটা কি সুন্দর, কোথা থেকে কিনলা, কোন মার্কেট থেকে কিনলা। এক বন্ধু আরেক বন্ধুকে তোমরা অনেক সময় এইভাবে জিজ্ঞাসা করো, নিজের উচ্ছ্বাস প্রকাশ করা। তাহলে উচ্ছ্বাস প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা, এগুলো হলো ইন্টারজেকশন। আজকে আমরা নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত আলাপ করলাম। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তোমরা অনেক সময় মনে করো যে এগুলি আমাদের শেখা লাগবে না, মুখস্থ রাখা লাগবে না। দেখো, আমি তোমাকে পড়ানোর আগে এটা মুখস্থ করে নিই, তোমাকে মুখস্থ করা লাগবে, আজীবন লাগবে। বেসিক যেগুলি গতকাল বলছিলাম আমি, বেসিক গ্রামারগুলো তোমার আজীবন লাগবে, সব সময় লাগবে। এগুলো এই যে বলছিলাম যে স্পাইসেসের মতো, স্পাইসেস ছাড়া যেরকম গোস্ত রান্না করতে পারবে না, মাংস রান্না করতে পারবে না, তরকারি রান্না করতে পারবে না, সেরকম দিজ আর দ্য স্পাইসেস অফ ইংলিশ, অ্যান্ড পার্টস অফ স্পিচ ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ। পার্টস অফ স্পিচ ছাড়া ইংরেজি অসম্ভব। এই জন্যই, অর্থাৎ এই 8 প্রকারের বহির্ভূত আর কোনো ওয়ার্ড নাই। যত ওয়ার্ড আছে কোটি কোটি, সবগুলোকে 8 প্রকারে ভাগ করা হয়েছে। ফর টুডে, thank you very much for this class. I think you will follow my class, and after that you will learn, you will read this lesson, and before lesson tense and sentence. I will send you today this class. I will take another class. Thank you very much.